সেই ভয়ঙ্কর দিন। ভগবানকে প্রণাম করে দিদিকে নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়লাম বেলেঘাটা ডিভাইন নার্সিংহোমের উদ্দেশ্যে। মা তো আমরাও হয়েছি, কিন্তু এবারে দিদির মা হওয়ার অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ আলাদা। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা মুহূর্ত আমি দিদিকে হাসানোর চেষ্টা করেছি, আর দিদির আড়ালে আমি কেঁদেছি। আর দিদি এতটাই কেঁদেছে যে একটা রুমাল পুরো ভিজে গেছে। কাল রাতে আমরা কেউ ঠিক করে ঘুমাইনি, আর মা এমনিতেই ভোর 5টা 4টে এরকম সময় উঠে রান্নাবান্না করে, তাই মা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। আজকে বলে না, রোজের ব্যাপার এটা। আর বাড়িতে আমার ছেলে, দিদির মেয়ে, ছোটো বোন এসছে, ছোটো বোনের মেয়ে আছে। ছোটো বোন কান্না করছিল, আমি ওকে বলেছি দেখ দিদির সামনে কাঁদবি না, দিদি তাহলে আরও ভেঙে পড়বে। চলো কি দিচ্ছ গাটা টাকা? এবার না, সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। যে ভর্তি করানোর পরে দিদিকে কেবিনে দিয়ে দিয়েছে, আর এখন চেক আপ চলছে, তাই আমাদের দরজার বাইরে বসতে বললো। দিদির কাছে মায়ের থাকার কথা ছিল, মায়ের যেহেতু ঠান্ডা লেগেছে কাশছে, তাই দিদি বলল মাকে থাকতে হবে না, তুই আমার কাছে রাতটা থাক। দিদির জন্য যতটা না আতঙ্কে ছিলাম, আমার নিজের জন্য এক শিখিও ছিলাম না। আশেপাশে কোনো হোটেল পাইনি, অনেক দূর থেকে রুটি আর ডিমের কালিয়া আমার জন্য এনে দিয়েছে। বর আর মা চলে গেছে বাড়িতে, ওরা ভোরবেলা চলে আসবে। আর দিদিকে এখান থেকে দিয়েছে শুক্তো, পটল আলু দিয়ে মাছের ঝোল, আলু ভাজা, ডাল, আর দিয়েছে ভাত। খাওয়া দাওয়ার পরে দিদি আর আমি অনেকক্ষণ গল্প করলাম, ফোন ঘাটাঘাটি করলাম। তারপরে ওখানকার নার্সরা এসে বলছে তুমি এখনো ঘুমাওনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর দিদি তো বেডে না থেকে আমার পাশেই বেশিক্ষণ ছিল। তারপর দেখো রাত 1:30 বাজে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, অমনি আমার হঠাৎ করে গলা শুকিয়ে কাশতে কাশতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, আর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল দিদি না, আমি হয়তো পেশেন্ট, আমাকেই ভর্তি করে রেখে গেছে আমার বর। তো যাই হোক, তারপরে 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে সকালবেলা দেখো দিদিকে রেডি করে দিয়েছে। আর আমি তো সব সময় দিদিকে হাসানোর চেষ্টা করছি, বলছি কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না, দেখবি মিরাক্কেল কিছু ঘটবেই। হ্যাঁ, এ বললো কিন্তু কেউ বললো হ্যাঁ ঠিক আছে দিদি, ভালো আছে দিদি? হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ 2 কেজি 900, হ্যাঁ, আর 8টা বেজে 1 মিনিট 14 সেকেন্ড। হ্যাঁ, আর বাচ্চা হওয়ার পরে কেঁদেছে, এমনি অসুবিধা নেই, ঠিক আছে, এমনি ঠিক আছে। মায়ের ওটি প্রেশার, হ্যাঁ সত্যি ঠাকুর আছে, মিরাক্কেল ঘটলো। দিদির ছেলে হবে এটা আমরা আশা করিনি, কারণ দিদির যে কন্ডিশন ছিল, মেয়ে হোক ছেলে হোক সুস্থ থাকুক, দিদিও ভালো থাকুক, এটাই চেয়েছিলাম। কিন্তু ডবল ধামাকা হয়ে গেছে, সত্যিই মিরাক্কেল ঘটেছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। দিদিকে ওটিতে ঢুকিয়ে আমাদের বলেছিল নিচে রিসেপশনের সামনে ওয়েট করতে। বিশ্বাস করবে না, তখন লজ্জা, ঘৃণা, ভয় আমার কিছুই ছিল না। সবার সামনে আমি নিচে বসে ঠাকুরকে সমানে ডেকেছি আর কেঁদেছি। পাক্কা 1 ঘন্টা ধরে আমি কেঁদেছি, তবু খবর আসছে না। এদিকে কি ঘটেছে জানো, দিদির ওটি চলছে, বেবি হয়ে গেছে। তখন ডাক্তারবাবু নার্সদের বলেছে যে ওর বরের কাছে ফোন কর। বরের কাছে ফোন করে দিদির কানে ধরিয়ে দিয়েছে। এবার জামাইবাবু জেনে গেছে, অথচ আমরা জানতে পারলাম না, পরে জামাইবাবু আমাদের জানিয়েছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন ছিল যে জামাইবাবু কেন আসেনি। আসলে জামাইবাবু চাকরি সূত্রে থাকে পুনে, ট্রেনিং চলছে, আর এখন ফাইনাল এক্সাম, ওই জন্যই আসতে পারেনি। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছে, ডাক্তারবাবু বলেছে কোনো অসুবিধা নেই, বাড়ির লোক আছে, আমরা আছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ডাক্তারবাবু এত বড় একটা কথা বলেছে, ডাক্তারবাবুর তো একটা দায়িত্ব আছে। ঠিক এই কারণেই ডাক্তারবাবু আমাদের কাছে খবর না দিয়ে আগে জামাইবাবুর কাছে ফোন করেছে।
আমাদের চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে কতদিন খাইনি, কতদিন ঘুমাইনি। দেখো, আমার দিদি আমি করব এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার বর যেটুকু করেছে সত্যি এর কোনো তুলনা হয় না। অনেক বড় দায়িত্ব নিয়েছে আমার বর, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। সত্যি অনেক ভাগ্য করে এমন বর পেয়েছি। আচ্ছা চলো এবার তোমাদের আসল ঘটনা বলি। দিদির যখন 7 মাস চলছিল তখন জানতে পারে দিদির গর্ভে যে ফুল থাকে সেই ফুলটা নিচে জরায়ুতে আটকে গেছে। ডাক্তার বলেছিল হয়তো উপরে উঠে যাবে, কিন্তু পরবর্তীকালে ওঠেনি। তো ডাক্তার বলেই দিয়েছিল যে ওটা ধরে রাখতে হবে যে জরায়ু বাদ যাবে। এটা নিয়ে অনেক দুশ্চিন্তা। দেখ মেশো দিদি আর দাদা যাচ্ছে এখন কি আনতে জানিস, টেস্টি টেস্টি খাবার আনতে যাচ্ছে। মাছের চপ, তুমি তো খেতে পারবা না, বুঝেছো? তুমি যাবা, তুমি যাবা ঘুরতে? বন্ধ। দিদি আর দিদির বাচ্চা সুস্থ আছে, এই খুশিতে ওপরে মিষ্টি আর মাছের চপ, চিকেন পকোড়া এগুলো দেয়া হয়েছে, আর আমাদের জন্যও এনেছে। যেটা বলছিলাম, জানো তো আমার দিদি প্রত্যেকটা মুহূর্তে বলতো যে আমি কি সত্যিই ফিরে আসতে পারবো, যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েকে কে দেখবে। এই কথাগুলো শুনতে না খুব কষ্ট লাগতো। ডাক্তারবাবু দিদিকে পুরো খোলাখুলিভাবে বলে দিয়েছিল, দেখো ওটির সময় আমাকে ডিসিশন নিতে হবে মাত্র 2 সেকেন্ডের মধ্যে। যদি আলতোভাবে টান দিলে ফুলটা চলে আসে তাহলে তো কোনো ব্যাপার না। চম্পা তোর জন্য গোলাপ। আর যদি না আসে তাহলে মায়ের প্রচণ্ড ব্লিডিং হবে, আর ব্লিডিং হলে মায়ের লাইফ রিস্ক। আমরা তো চাইবো না মায়ের লাইফ রিস্ক হোক, তাহলে তখন আমাদের করতে হবে কি, জরায়ুটা কেটে বাদ দিতে হবে। এই সমস্ত কথা শুনে কার বুকে জল থাকে বলো? আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সব জায়গায় বলেছে মায়ের লাইফ রিস্ক। আমাদের বাড়ির পাশে এক কাকিমার কাছেও শুনেছি, ওনারও সেম এই ঘটনা ঘটেছে। ওনার তো জরায়ু বাদ গেছে, তারপরে আবার প্রচুর ব্লাড দিতে হয়েছে, ওনার কোনো সেন্স ছিল না, আইসিইউতে রাখতে হয়েছিল, প্রায় 13 দিন হসপিটালে ছিল। এই সমস্ত কথা শুনে আমি হাউমাউ করে ওই কাকিমার সামনে কেঁদেছিলাম, ওই কাকিমাও কেঁদেছিল, আর বলেছিলাম আশীর্বাদ করো আমার দিদি যেন সুস্থভাবে ফিরে আসে। কাকিমা বলেছিল হ্যাঁ তোমার দিদি সুস্থভাবে বাড়ি ফিরবে, চিন্তা করো না। সত্যি সবার আশীর্বাদ আমার দিদির মাথায় ছিল, তাই জন্যই তো আমার দিদির কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু বাদ যায়নি, দিদি ভালো আছে, সুস্থ আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষটা।